অনেকে ইনভেস্টমেন্ট করে থাকেন কিন্তু সেই ইনভেস্টমেন্ট থেকে লং টার্মে প্রফিট পায়, অর্থাৎ মিউচুয়াল ফান্ড বলুন বা ডাইরেক্ট স্টক বলুন, লং টার্মে গিয়ে প্রফিট পায়। কিন্তু অনেকেই চান যে ইনভেস্টমেন্ট করলাম কিন্তু সেখান থেকে যাতে আমি প্রত্যেক মান্থলি একটা রেগুলার ইনকাম পাই, এরকম অনেক মানুষ চেয়ে থাকেন, হয়তো তাদের মধ্যে আপনিও পড়ছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আপনাদেরকে আজকে 11টা পদ্ধতি বলবো, যেই 11টা পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন। এই 11টা পদ্ধতির মধ্যে দুটো ক্যাটাগরিতে ভাগ করছি আমি। প্রথমেই 4, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল, যেটা সকলেই জানে, 90% করে। আর হচ্ছে 7, অর্থাৎ এই 4টে মেথড বা 4টে জায়গা যেখানে ইনভেস্টমেন্ট করে রেগুলার ইনকাম জেনারেট করা যায়, যেটা 90% মানুষ করে, 90% প্লাস। এবং 7টা পদ্ধতি যেটা শুধুমাত্র 10% মানুষ করে। এবং এইটা হচ্ছে কি গতানুগতিক পদ্ধতির থেকে অন্যভাবে, অর্থাৎ সবাই জানে এটা ভালো, কিন্তু আপনাদেরকে সবগুলোই আজকে A to Z সব কিছু ব্যাখ্যা করব। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, শেষ পর্যন্ত দেখে থাকলে আপনার পুরোপুরি আপনি শিখে যাবেন কী করে আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনি রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন। তাদের মধ্যে সবথেকে 11টা পয়েন্টের মধ্যে 11 নম্বর যে পয়েন্ট, সেইটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট প্রফিট পাবেন এবং হাইয়েস্ট সেভ থেকে রেগুলার ইনকাম জেনারেট করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে কতগুলো কথা বলি। যে প্রথম কথা, যে আমার উদ্দেশ্য যে মানুষের সমস্যা সমাধান করা। মেন সমস্যা শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল এডুকেশন, এটা একটা জটিল বিষয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে শেখানো। আমি অনেক ফ্রি ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন। এছাড়া আমি আমার যে অনলাইন ক্লাস আমার হয়, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের অনলাইন ক্লাস হয়, এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কনসিস্টেন্ট প্রফিট, সেখানেও অনলাইন ক্লাস হয়। যারা ক্লাস করতে চান আমার যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হতে পারেন। তো চলুন এবার একটা একটা করে আমরা ব্যাখ্যা করছি। সবার প্রথম 1 নম্বর হচ্ছে কি ট্র্যাডিশন মেথড। এই ট্র্যাডিশন মেথডের মোট 4টে দিক রয়েছে, 4টে ভাবে ইনভেস্ট করা যায়। নাম্বার 1 সব থেকে পপুলার কি মনে হচ্ছে? এফডি, ব্যাংকের ফিক্সড ডিপোজিট। এখান থেকে আপনি জানেন গড়ে 6% থেকে 7% আপনি রিটার্ন জেনারেট করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন তো, পৃথিবীর 7ম আশ্চর্য আপনারা জানেন, 7টা আশ্চর্য রয়েছে। পৃথিবীর 8ম আশ্চর্য কি আমি অনেকবার বলেছি, যেটা অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, সেটা হচ্ছে ম্যাজিক অফ কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধির জাদু। এই কম্পাউন্ডিংটাকে বলা হচ্ছে 8ম আশ্চর্য। কিন্তু 9th কি জানেন, সেটা হচ্ছে কি ইনফ্লেশন। ঠিকই শুনছেন। আজকে যে টাকাটার ভ্যালু আপনি 10 লক্ষ দেখছেন, 10 বছর পরে টাকাটার ভ্যালু 10 লক্ষ থাকবে না। যেটা অফিসিয়ালি যেটা বলা হয় ইন্ডিয়ান ইনফ্লেশন রেট 6%, কিন্তু বাস্তবে ইনফ্লেশন রেট কত জানেন? অ্যাপ্রক্স 10%। বাস্তবে এক, আর সরকার বা অফিসিয়ালি অ্যানাউন্স করে এরকম। এটা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে কি 9ম আশ্চর্য পৃথিবীর। বোঝাতে পারলাম? যেন খুব খারাপ। আমেরিকার মতো দেশে সেখানে ইনফ্লেশন রেট অনেক কম, বাট ইন্ডিয়াতে ইনফ্লেশন রেট কিন্তু অনেক বেশি। তাহলে যেটা বলতেছিলাম, আপনি যদি এফডি করেন এখানে 6 থেকে 7% রিটার্ন পাচ্ছেন, এবং ইনফ্লেশন খেয়ে নিচ্ছে 8% থেকে 10%। তাহলে আলটিমেট আপনার টাকাটা বাড়ার পরিবর্তে, আপনি মানছি রেগুলার ইনকাম পাচ্ছেন, বাট বাড়ার পরিবর্তে টাকাটা কী হচ্ছে? নষ্ট হচ্ছে। তাহলে হচ্ছে ট্র্যাডিশনাল প্রথম হচ্ছে কি এফডি। চেষ্টা করবেন এফডি, তাহলে একদম খারাপ একদমই না। আপনার কিছুটা টাকা ইমার্জেন্সি ফান্ডের জন্য আপনি যেটা রাখতে পারেন। চলুন ট্র্যাডিশনের 2 নম্বর যে পদ্ধতি, সেটা হচ্ছে সকলে যেটা জেনে থাকে যে আমার কাছে অনেক টাকা থাকলো, আমি কি করব, কোনো একটা জায়গা কিনে নিলাম, একটা প্লট কিনলাম, সেখান থেকে আমি কি করলাম, বাড়ি বানালাম, সেখান থেকে রেন্টাল দিলাম, অর্থাৎ ভাড়া দিলাম, যে প্রত্যেক মাসে আপনি টাকা পাচ্ছেন। এবার আমাকে একটা কথা বলুন, একটা কোনো প্লট কিনলেন, সেখান থেকে বাড়ি বানালেন, সেখান থেকে রেন্টাল ইনকাম পেলেন, কত টাকার প্রয়োজন? কয়েক লক্ষ থেকে কোটি টাকার প্রয়োজন। এই টাকাটা সকলে থাকে না, সকলে ইনভেস্ট করতেও চায় না। বোঝাতে পারলাম? আমি এটাই বলতে যাচ্ছি যে যাদের প্রচুর টাকা রয়েছে, তারা এটা করতে পারে, বাট সাধারণ মানুষ বা মিডিল ক্লাস যারা এত কিছু না করতে চায়, তাদের জন্য এখানে রেন্টাল ইনকাম মোটামুটি ভালো পাওয়া যায়। কিন্তু এর খারাপ দিক কি? খারাপ দিক হচ্ছে অনেক টাকা একসাথে লাগে। দ্বিতীয় হচ্ছে প্রচুর কেনা বেচা, ভাড়ায় পাওয়া বা প্রপার জায়গা না হলে তার সমস্যা হয়ে থাকে। তাহলে এখানেও কিন্তু আপনি এখান থেকে মাসে রেগুলার আপনি ইনকাম জেনারেট করতে পারেন। হলো 3 নম্বর, খুব পপুলার পোস্ট অফিস এমআইএস। জানেন তো এই মুহূর্তে রেট চলছে 7.4%। পোস্ট অফিস প্রত্যেক মাসে, অর্থাৎ 7.4% আপনার যে অ্যানুয়াল রেট, সেইটা আপনাকে কী করে প্রত্যেক মাসে আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। এই যে পোস্ট অফিস এমআইএস খুব
পপুলার একটা, অনেক মানুষ করে থাকেন, অবভিয়াসলি ব্যাংকের থেকে ভালো, কোনো সন্দেহ নেই। 4 নম্বর যেটা সব থেকে পপুলার, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যাদের বয়স 60 বছর, যাদের বয়স 60 বছর প্লাস, তারা এখান থেকে একটা ইয়ারলি বা রেগুলার আপনার এখান থেকে তাদের যে প্রফিট বা তাদের যে ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম করতে পারেন, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি, আরও অনেক রয়েছে পপুলার বা যেগুলো করে আরও অনেক রয়েছে, এগুলো 7 থেকে 8% রিটার্ন, এতে বেশি পাবেন না। তাহলে এগুলো হচ্ছে কি ট্র্যাডিশন, এগুলো সবাই জানেন। কিন্তু আপনাদেরকে এইবার যেইগুলো বলবো, এগুলো সব পরীক্ষিত যে ছাত্ররা, এরপরে যে ছাত্ররা সে গতানুগতিক ছেড়ে টপ 10% যারা মানুষ এইগুলো ব্যবহার করে, এগুলো হচ্ছে কি যে গতানুগতিক ছাড়িয়ে সব কিন্তু পরীক্ষিত, সব একদম টেস্টেড, ওকে, সব পরীক্ষিত। 2 নম্বর সব প্র্যাকটিক্যাল, সব প্র্যাকটিক্যাল। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটা সব থেকে ইউনিক। 3 নম্বর, এবং সবগুলো এগুলো যেগুলো ভারতে অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ আপনি ভারতে থেকে আপনি করতে পারেন এই সব জায়গাতে ইনভেস্টমেন্ট। তাহলে শুরু করছি। তাহলে গতানুগতিক পদ্ধতির বাইরে যে 7 প্রকার ইনভেস্টমেন্ট, চলুন। নাম্বার ওয়ান হচ্ছে কি গভর্নমেন্ট বন্ড, জিওভিটি বন্ড। দেখুন, বন্ড হচ্ছে কি যাকে এখানে GSEC বা গভর্নমেন্ট সিকিউরিটি বলা হয়। কোথা থেকে কিনবেন, কোথায় কিনবেন সব বলে দিচ্ছি। গভর্নমেন্ট বন্ড এখানে ব্যাংকের এফডির থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। অ্যাকচুয়ালি আপনি টাকা দিচ্ছেন, আপনাকে সুদ দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে। এটা ইয়ারলি ধরে রাখতে পারেন 6 থেকে 8% আপনি এখানে গভর্নমেন্ট বন্ড থেকে আপনি ইনভেস্ট থেকে রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু ইনকাম প্রায় ধরতে পারেন তো এটা প্রায় ফিক্সড, কারণ কি এখানে গভর্নমেন্ট বন্ড তো এখানে সিকিউরিটি প্রবল, অর্থাৎ টাকা ডুবে যাওয়ার চান্স একদম কম, একদম রিস্ক একদম কম এখানে, ঠিক আছে। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ, কর্পোরেট বন্ড। আচ্ছা, এটা কোথা থেকে কিনবেন সব বলছি, দুটো একসাথে বলছি, গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড। অ্যাকচুয়ালি কর্পোরেট বন্ড একটু আপনাদেরকে বলে দিই, অনেকের হয়তো জানা নেই। ধরুন এইটা আপনি আপনার টাকা রয়েছে, আমি ধরলাম 1 লাখ টাকা আপনার কাছে রয়েছে। এই 1 লাখ টাকা কী করলেন, আপনি কোম্পানিকে দিলেন, আপনি কোনো কোম্পানিকে দিলেন, সেই কোম্পানি ব্যবসা করছে, আপনার কাছে রয়েছে 1 লক্ষ টাকা, আপনি টাকা দিচ্ছেন কাকে, কোম্পানিকে দিলেন। এবার কোম্পানি কী করছে, আপনাকে বন্ড আকারে দিচ্ছে, এবং যে প্রত্যেক মাসে বা বছরে কি হচ্ছে, আপনি এখান থেকে টাকা পাচ্ছেন, ঠিক আছে। প্রত্যেক রেগুলারভাবে আপনি এখান থেকে টাকা পাচ্ছেন, এই বন্ড থেকে, সরাসরি বন্ড থেকে আপনি কি করছেন, টাকা পাচ্ছেন। এবার এই মানে কোম্পানি যে লাভ হয়, সেই লাভ থেকে আপনাকে দেয়। এখানে রিটার্ন কেমন দেয়, মোটামুটি ধরে রাখতে পারেন 7 থেকে 9 থেকে 10% আপনি ইয়ারলি এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন। কর্পোরেট বন্ড, আমি কিন্তু আবারও বলছি, এই যে বন্ড, যখনই বন্ডে ইনভেস্ট করবেন সবসময় তার ক্রেডিট রেটিং দেখবেন। সব থেকে বেস্ট রেটিং হচ্ছে AAA, মনে রাখবেন, সব থেকে বেস্ট রেটিং AAA। এবং যত মানে এগুলো সব থেকে বেস্ট এই সেন্সে সেফ, কতটা সেফটি, গভর্নমেন্ট বন্ড কিন্তু সব AAA। দেখবেন সবসময় সেফটির কথা ভাবতে হবে, টাকা তো ডুবানো যাবে না। কোনো কোম্পানি, ধরুন আপনি কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন এবং সেই কোম্পানি কী হলো, অটোমেটিক কিছুদিন পর ডুবে গেল, তাহলে আপনার বন্ডও কিন্তু টাকা ডুবে গেল। সেই জন্য এই রেটিংটা দেখে অবশ্যই করুন। আচ্ছা, আপনারা যদি চান এই টোটাল বন্ড নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে, আমি এটা বানিয়ে দেবো। যদি চান বন্ড নিয়ে, তাহলে কমেন্টে জানাবেন, কমেন্টে লিখবেন বন্ড, BOND। যদি কমেন্টের সংখ্যা বেশি হয়, আমি এটাতে ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, নেক্সট যেটা দেখুন, যে এইগুলো কোথা থেকে ইনভেস্ট করবেন, গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট বন্ড কোথা থেকে ইনভেস্ট করবেন, সবগুলোই আমি সবসময় বলি, আপনারা যেখান থেকে ডাইরেক্ট স্টক কিনেন, যে ব্রোকিং অ্যাপ সব থেকে বেস্ট যেটা আমার মনে হয়, বা আমি যেটা ব্যবহার করছি, হচ্ছে জিরোধা থেকে কিন্তু এগুলো অনায়াসে দেখতে পাওয়া যায়, বা আপনার পছন্দ মতো আপনি এখানে কিনতে পারেন। ওকে, গোল্ডেন পাই বলে একটা অ্যাপ রয়েছে, সেখান থেকেও করতে পারেন, অথবা আপনার যদি জিরোধা অ্যাকাউন্ট থাকে, সেই জিরোধা থেকেও আপনি করতে পারেন। তাহলে আমাদের যে মডার্ন টেকনোলজির যে 7টা পদ্ধতি, 7টা দিক বললাম, 1 নম্বর কী বললাম, গভর্নমেন্ট বন্ড, 2 নম্বর কী বললাম, কর্পোরেট বন্ড, ঠিক আছে। চলুন 3 নম্বর দেখুন। আচ্ছা, আমরা একটু আগে বলেছিলাম যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে গেলে প্রচুর টাকা লাগে তো, প্রচুর টাকা লাগে, বাট অনেকের কাছে এত টাকা থাকে না, একসাথে এত টাকা বের করা পসিবল না। তার জন্য কী করতে হয়, তার জন্য একটা মনে রাখবেন, REITS, রিয়েল এস্টেট। এই যে একটা কোম্পানি, এই কোম্পানি কি করে বলছি, ধরুন আপনার কাছে 100 টাকা রয়েছে, আমি ধরলাম 100 টাকা বা 1000 টাকা রয়েছে। আপনি কি করতে পারেন, এই 1000 টাকা দিয়েও আপনি এইগুলোতে ইনভেস্ট করতে পারেন, এই কোম্পানিতে। কি করে এই কোম্পানি একটা বড় যে একটা ধরুন এইখানে একটা রিয়েল এস্টেট, তার
প্লট, তার অফিস, তার পার্ক ইত্যাদি ইত্যাদি করে সেটা বানিয়েছে। এবার আপনি কি করছেন, টাকা দিচ্ছে, ফলে এই কোম্পানি এসব জায়গা কিনতে পারছে। বোঝাতে পারলাম? আপনি এরকম অনেকে এরকম ছোটো কিছু টাকা দিল, টাকা যেটা বড় টাকা অ্যামাউন্ট হলো, সেই টাকাটা দিয়ে এই কোম্পানি কী করছে, প্লট কিনছে। এই প্লট থেকে যে প্রফিট হচ্ছে তার একটা নির্দিষ্ট রিটার্ন কী করছে, আপনাকে দিচ্ছে। ফিক্সড রিটার্ন হতে পারে সেটা 7 থেকে 10% বা আপ টু 11% এরকম হতে পারে। কোনো ফিক্সড রিটার্ন না থাকলেও এটা একটা আনুমানিক এই রকম একটা রিটার্ন পাওয়া যায়। অর্থাৎ কোনো একটা জায়গাতে যে জায়গা, অর্থাৎ প্লট, অফিস, পার্ক ইত্যাদি সব কিছু নিয়ে সেই সব জায়গাতে আপনি টাকা লাগালেন, ওই কোম্পানি আপনাকে ডিভিডেন্ড হিসাবে আপনাকে সুদ দিচ্ছে। ঠিক আছে, তো 3 নম্বর করলাম REITs। 4 নম্বর দেখুন ইনভিট। আচ্ছা, আগে 3 নম্বর কি বলেছিলাম, REITs মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। 4 নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। সেটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, লিখে দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এখানে রিটার্ন কেমন পাওয়া যায়, কোথা থেকে করা যায় সব বলছি। এটা ধরুন আনুমানিক 6 থেকে 10% রিটার্ন পাওয়া যায়, 6 থেকে 10। ঠিক আছে, আচ্ছা এইটা কোথা থেকে আপনি ইনভেস্ট করবেন, এটা কি আলটিমেট কি রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার, সেটা তো বুঝে গেছি। রিয়েল এস্টেট আগে যেটা দেখেছিলাম 3 নম্বরটা এটা লিখে দিচ্ছি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটা কি ছিল, রিয়েল এস্টেটে টাকা লাগাতো, অর্থাৎ কোনো জায়গা প্লট টাকা লাগাতো। কিন্তু এইটাতে কি, এটা কোথায় টাকা লাগাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে সেটা রোড, ঠিক আছে, হতে পারে কোনো কনস্ট্রাকশান, হতে পারে কোনো ব্রিজ, হতে পারে কোনো পাওয়ার সেক্টর, হতে পারে কোনো ইভি, ঠিক আছে, সোলার প্যানেল ইত্যাদি। মানে যেখানে ইনফ্রাস্ট্রাকচার থাকবে সেই ইনফ্রাস্ট্রাকচারে এরা টাকা লাগায়। বোঝাতে পারলাম? এইবার এই যে দুটো, এইগুলো টাকা লাগিয়ে কী করে এখানে রিটার্ন পেতে পারেন, আপনি 6 থেকে 10% রেগুলার হিসেবে ইনকাম পেতে পারেন। কোথা থেকে করবেন এগুলো, অবশ্যই আপনি আপনার যে মোবাইল, ওই যে বললাম জিরোধা থেকে এগুলো খুব সহজেই আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, ইনভিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 6 থেকে 10% রিটার্ন আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা টোটাল 11টা পয়েন্ট দেখব বলেছিলাম, তার মধ্যে হয়ে গেল 4টা। নেক্সট দেখুন 5 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ডিভিডেন্ড স্টক মানে দেখুন, একটা স্টক 2 প্রকার হয়। স্টক একটা কোনো আপনি কোম্পানির স্টক কিনলেন বা শেয়ার কিনলেন, সেই শেয়ারটা যখন কিনছেন সেই কোম্পানির শেয়ার কেনার সাথে সাথে একটা ধরুন আপনি 100 টাকাতে কিনলেন, ওটা হয়ে গেল 120 টাকা, তাহলে 20% বাড়লো। কিন্তু এই 20% যখন বাড়লো, কোম্পানি দুটো কাজ করতে পারে। একটা কাজ, এই 20 টাকা যে বাড়লো, 20 টাকা সরাসরি আপনি প্রফিট পেয়ে গেলেন, অথবা এই 20 টাকাটা অর্থাৎ প্রাইসের দাম যেটা আছে সেই লাভটা না বাড়িয়ে আপনাকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে কিছুটা পার্সেন্টেজ, অর্থাৎ কোম্পানির যে লাভ হলো সেই কোম্পানির লাভ্যাংশ গ্রোথের পিছনে না খরচ করে আপনাদেরকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিল। বুঝতে পারলাম? ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং এটা এত গুরুত্বপূর্ণ যে কি অটোমেটিক আপনার প্রত্যেক যেমন সিস্টেম থাকে বছরে একবার, বছরে দুবার, আপনার কিন্তু ইয়ারলি বা হাফ ইয়ারলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকেন। এবার কোন স্টক, এবার তাহলে দুটো কাজ থাকে। একটা কাজ যে কোম্পানি সরাসরি শেয়ার হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিল, আর একটা কাজ কি না গ্রোথের জন্য টাকাটা কাজে লাগায়। বুঝতে পারলাম? তো ডিভিডেন্ড হচ্ছে কি না যারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, সরাসরি আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার যে ব্রোকিং বা ডিম্যাট অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয়। এইবার মজার ব্যাপার হচ্ছে কীরকম প্রফিট পাওয়া যায়। নর্মাল আপনি যদি ভালো কোম্পানি সিলেক্ট করেন 3 থেকে 4% কিন্তু অনায়াসে ডিভিডেন্ড পাওয়া যায়, 3 থেকে 4%। এবার কেন এটা কী করে পাওয়া যায় দেখুন, ধরুন একটা প্রাইস আমি ধরলাম, কোম্পানির প্রাইস আপনি কিনলেন 200 টাকাতে, 1 বছর পর এই কোম্পানির প্রাইস হয়ে গেল ধরলাম 300 টাকা হয়ে গেল 2 বছর পর। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করুন, আপনার কোম্পানির প্রাইসও বাড়লো, আবার এখানে 3 থেকে 4% আপনি ডিভিডেন্ডও পেলেন। বুঝতে পারছি? তাহলে দুটো এখানে একসাথে আপনি প্রফিট পাচ্ছেন, একটা কোম্পানির প্রাইস বাড়ছে, তার সাথে আবার ডিভিডেন্ড। কোম্পানির প্রাইস কমতেও পারে, অবশ্যই
কমতে পারে, তার জন্য ভালো স্টক সিলেকশন করতে হবে। এই স্টক সিলেকশন কীভাবে করবেন, আমার একটা 7 ঘন্টার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। একটা ভালো স্টক তার ফান্ডামেন্টাল কীভাবে দেখবেন, টেকনিক্যালি কী করে দেখবেন, কী করে এক্স্যাক্ট লো প্রাইসে পাবেন, 7 ঘন্টার ভিডিও দেওয়া আছে। আমি ডিসক্রিপশানে আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, আপনারা দেখবেন। এছাড়াও আমি অনলাইন ক্লাস করাই, সেখানে ডিভিডেন্ড স্টকের জন্য পুরো প্রপার কোন কোন স্টক নেব, কীভাবে নেব, কতদিনের জন্য রাখবো, একটা ডিভিডেন্ড স্টক বলে আলাদা সেগমেন্টে রেখেছি, কনসিস্টেন্ট প্রফিট। ওকে, কনসিস্টেন্ট প্রফিট সেই যারা আমার অনলাইন ক্লাস করছে ওনাদেরকে ডিটেলস একদম শিখিয়ে দিই। তাহলে এটা থেকে আপনি যদি ডিভিডেন্ড স্টক নেন তাহলে সেখান থেকে অবশ্যই একটা ভালো রকম প্রফিট পাবেন। চলুন নেক্সট 6 নম্বর দেখুন, খুব গুরুত্বপূর্ণ, IDCW অর্থাৎ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল অর্থাৎ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল। এইটা হচ্ছে, ধরুন আপনি যে কোনো একটা মিউচুয়াল ফান্ড নিলেন, ধরুন আপনি নিলেন পরাগবাড়ি ফ্লেক্সিক্যাপ, এটা আপনি নিলেন পরাগবাড়ি ফ্লেক্সিক্যাপ, উদাহরণ দিচ্ছি, কোনো বাইসেল রিকমেন্ড না, ওদেরকে আমি জাস্ট এডুকেশন পারপাস বলছি, পরাগবাড়ি ফ্লেক্সিক্যাপ। এবার যখন এই ফান্ডটা আপনি সাপোজ নিলেন, আপনি দেখবেন দুটো অপশান লেখা থাকে, ডাইরেক্ট গ্রোথ লেখা থাকে, ডাইরেক্ট গ্রোথ, অথবা এরকম লেখা থাকে IDCW। আপনি কোন প্ল্যানটা চুজ করবেন? IDCW, তার মানে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল। ওকে, দেখুন ব্যাপার হচ্ছে এখানে মূল কথা মনে রাখতে হবে, একটা মিউচুয়াল ফান্ড, ধরুন পরাগবাড়ি ফ্লেক্সিক্যাপ, ধরুন 100 টাকা ছিল তার দাম, NAV ছিল, হয়ে গেল 120 টাকা, আমি উদাহরণ দিচ্ছি। তাহলে তার পরের বছর হয়ে গেল আবার ধরুন 10% বেড়ে গেল, আমি ধরলাম 10%, তাহলে হয়ে গেলে কত, 112 টাকা বাড়লো, তাহলে 120 12 মানে 132 টাকা হয়ে গেল। তাহলে 2 বছর পর এইটা আপনি রিটার্ন পেলেন। এখানে একটা কম্পাউন্ডিং চলতে থাকে। কিন্তু আপনি যদি IDCW এই স্কিমটা যদি আপনি চুজ করেন, তাহলে প্রত্যেক নির্দিষ্ট টাইম পিরিয়ড ছাড়া প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট হারে আপনাকে সুদ যে থাকবে, সুদ ঠিক না, সুদ বলা ভুল, মানে মিউচুয়াল ফান্ড যে AMC তারা ডিসাইড করবে কত পার্সেন্ট আপনাকে ডিভিডেন্ড দেবে। ডিভিডেন্ড এই দেখুন, ইনকাম ডিস্ট্রিবিউশন, যে ইনকামটা হচ্ছে সে ইনকামটা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, অর্থাৎ প্রত্যেক মাসে দিচ্ছে। হতে পারে এটা কত না 7 থেকে 8% এরকম একটা দেয়। এটা কিন্তু কোনো ফিক্সড নয়, আবার বলছি কোনো ফিক্সড নয়। এখানে কি করে AMC মানে ডিসাইড করে কত পার্সেন্ট দেবে, এবং এটা যে শুধুমাত্র সুদ সেটাও না। ধরুন কোনো একটা সময় ধরুন -5% লস হলো একটা মিউচুয়াল ফান্ড, সে সময়ও কিন্তু AMC আপনাকে ধরুন 6% ইন্টারেস্ট দিল তো যখনই দিচ্ছে সেটা কিন্তু আপনার তো ওই বছর রিটার্ন তো -5%, কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিল 6%। তার মানে এটা বুঝতে হবে, এটা কিন্তু আপনাকে লাভটা দেয়নি, ঠিক আছে, এবং কোনো ফিক্সড নয়। AMCটা তার নিজের মতো করে এটা দেয়, যে টাকাটা দেয় আর যে টাকাটা বাকি থাকে সেটা আবার প্রাইস বাড়ে, বুঝতে পারলাম, মানে পুরো যে টাকাটা প্রফিট হচ্ছে সেই টাকাটা তার বাকিটা কী করছে, আবার ওখানে যোগ হয়ে যাচ্ছে। তার মানে যদি আমি আপনাদেরকে বলি, পরের স্লাইডে একটা দেখাচ্ছি, যে আমরা যখন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করি, যে গ্রোথ মিউচুয়াল ফান্ড, আর এটা হচ্ছে কি IDCW, এই দুটোর যে মেন পার্থক্য হচ্ছে এখানে কম্পাউন্ডিংটা বেশি হয়, এখানে ম্যাক্স লেভেলের হয়, তাই তো, ম্যাক্স, এখানে কিন্তু কম্পাউন্ডিং এটা তুলনামূলক কম হয়। এবং সবথেকে দুটোর পারপাস আলাদা। দেখুন সকলের তো পারপাস এক নয়, সকলের পারপাস আলাদা। এটা কি করে, টাকা ওয়েলথ ক্রিয়েশন করে, টাকা এটা বাড়ায়, এখানে হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন করে। আর এর উদ্দেশ্য কি, এটা হচ্ছে রেগুলার ইনকাম, অর্থাৎ আপনি এখান থেকেও রেগুলার আপনি ইনকাম করতে পারেন। হয়েছে, তাহলে বোঝাতে পারলাম। আরও কিছু পার্থক্য রয়েছে, তো এই দুটো হচ্ছে মেন পার্থক্য। এইবার যেটা সবথেকে এটা বলেছিলাম যে এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট রেগুলার ইনকাম, 7 নম্বর, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে SWP বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এইটা কেন পপুলার, কেন ফেমাস, কেন বিখ্যাত, কারণ এটাই এইখানে আমি ধরুন এইখানটাতে একটা এতটা অর্ধেকটা জল রয়েছে, ওকে। এবার এইখানে একটা পাইপ দিয়েছেন, এইখান থেকে যতটা পরিমাণ আপনি জল দিচ্ছেন, উপর থেকে ধরুন একটা অর্ধেক ট্যাঙ্কি আপনি এখানে জল দিচ্ছেন, আমি ধরলাম 1 ঘন্টায় 12 লিটার, কিন্তু আপনি যদি 1 ঘন্টায় জল 6 লিটার করে বের করেন,
ভাবুন আপনি 1 ঘন্টায় 12 লিটার করে জল দিচ্ছেন, 1 ঘন্টায় 12 লিটার করে জল ঢুকছে, আর 1 ঘন্টায় বের করছেন 6 লিটার করে। তাহলে তারপরেও আপনার এক্সট্রা 6 লিটার জল প্রত্যেক ঘন্টায় এখানে বাড়ছে না? হ্যাঁ কি না বলুন? প্রত্যেক ঘন্টায় এখানে 6 লিটার করে জল বাড়ছে। ঠিক সেই কনসেপ্ট হচ্ছে এসডব্লিউপি। অর্থাৎ ধরুন আপনার টাকা এখানে কত, এখানে আপনার টাকা আমি ধরলাম 5 লক্ষ টাকা। ওকে, আপনার এতটা আমি ধরলাম 5 লক্ষ টাকা, 5 লক্ষ। আপনি কি করলেন? সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান চালু করলেন। এবার এই সিস্টেমেটিক উইথড্রয়াল যে প্ল্যান, ধরুন এখান থেকে মিউচুয়াল ফান্ড এটা লাগালেন, এবং এই মিউচুয়াল ফান্ডে লাগানোর পর আপনাকে প্রত্যেক বছর সুদ দেবে, অবশ্যই সুদ দেবে। তাহলে এই যে সুদ দিচ্ছে, সেই সুদটা কত দিচ্ছে, বা আমি ধরে নিচ্ছি এটা আপনি 10% সুদ পেলেন, 10% সুদ পেলেন মিউচুয়াল ফান্ডে। এসডব্লিউপি এমন ফান্ড নিলেন, 10% সুদ পেলেন। অর্থাৎ তাহলে প্রত্যেক বছর আপনি 10% আপনার এখানে টাকা ঢুকছে, 10% ঢুকছে, অর্থাৎ এটা ঢুকছে। কিন্তু আপনি যে ফিক্সড যেটা তুলবেন সেটা কি করবেন? 6% তুলছেন, 6%। আমি সব ডিটেলসে বলছি, 6% তুলছেন। তার মানে দেখুন বাকি 4% কিন্তু আস্তে আস্তে কিন্তু জমা হতে থাকছে। এই জন্য এসডব্লিউপি একটা দুর্ধর্ষ প্ল্যান। এর এক্স্যাক্ট নিয়ম কি আমি একটা বড় ডিটেলস ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। এসডব্লিউপির ডিটেলস যে কনসেপ্ট সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা তো দিচ্ছে, এবং সেইখান থেকে আমরা উইথড্র প্ল্যান ফিক্সড করবো সবথেকে বেস্ট, সবথেকে স্ট্যান্ডার্ড, সবথেকে সেফ, সবথেকে সিকিওর। সেটা হচ্ছে ইয়ারলি 6%। বুঝতে পারলেন না? আর ভেঙে বলবো, উদাহরণ দেবো, চলুন। ধরুন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি কী করেন? টাকাটা মিউচুয়াল ফান্ডে রেখে দিলেন। রেখে দেওয়ার পর তাহলে প্রত্যেক বছর আপনি তুলছেন কত? 6%। প্রত্যেক বছর তুলছেন 6%। তাহলে 5 লাখ টাকা, একদম ভেঙে দেখে দিচ্ছি, 5 লাখ টাকা, 5 লাখ টাকার আপনি 6% করে তুলছেন। তাহলে 6/100, দুটো শূন্য, তাহলে কত? 5 30,000। তাহলে প্রত্যেক বছর আপনি ইয়ারলি 30,000 করে তুলছেন। যদি মাসে বলেন তাহলে মাসে আপনি করতে থাকবেন, ধরুন 12 দিয়ে ভাগ করুন, 12 দুগুণে, তাহলে 2.5,000। তাহলে প্রত্যেক মাসে আপনি 2,500 করে ফিক্সড প্রত্যেক মাসে আপনি পাচ্ছেন। এবার দেখুন আপনার তো সুদ হওয়া উচিত ছিল 10%। 10% মানে 10% মানে 5 লক্ষের 10% মানে কত? 50,000। আর আপনি তুলছেন মাত্র 30,000। তার মানে এক্সট্রা এখনও 20,000 টাকা জমা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? ধরুন আপনার তো 10% সুদ হওয়া উচিত। আমি ভিডিও শেষে বলছি কীভাবে 10% সুদ জেনারেট করা যায়। 10% সুদ হওয়া উচিত, তার মানে 5 লক্ষের 10%, 5 লক্ষের 10% 50,000 হওয়া, প্রত্যেক বছর সুদ হওয়া উচিত। আপনি তুলছেন প্রত্যেক বছর 30,000, প্রত্যেক 30,000, এরকম ফিক্সড রাখেন, সব চেঞ্জ করা যায়। তাহলে এক্সট্রা আপনার কাছে 20,000 টাকা এক্সট্রা সুদ আকারে জমছে। ওইটা কী হবে? উপর থেকেই এটা বাড়তে থাকবে। এই যে এখানে উদাহরণ দিচ্ছিলাম, বাড়তে থাকছে। তাহলে প্রত্যেক বছর এখানে 20,000 কী হচ্ছে? বাড়তে আছে। শুধু তাই নয়, পরের বছর ওই যে 20,000 জমলো, 5 লক্ষ ছিল আসল, 5,20,000 তার আবার সুদ হওয়া শুরু হলো। অর্থাৎ 5 লক্ষ যেহেতু সুদ 10%, আবার যে 20,000 যে এক্সট্রা জমলো তারও সুদ হতে থাকলো। এইরকম করে দেখা গেছে এই যখন সুদ তার সুদ, যেটা কম্পাউন্ড নেটে বিরাট এফেক্ট পড়ছে। প্রথম কথা, আপনার এখানে আসলটাতে হাত পড়ছে না, আসলটা ক্রমশ বাড়তে আছে। দ্বিতীয়ত আপনি প্রত্যেক বছর 30,000 টাকা করে উইথড্র করতে পারছেন। দুর্ধর্ষ একটা স্কিম এসডব্লিউপি। এবার ব্যাপার হচ্ছে কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে, যদি অবলম্বন করে তাহলে কিন্তু এসডব্লিউপিতে রিস্ক কমে যায়। আমি যখন ভিডিও দিই এসডব্লিউপি সম্পর্কে, একটা ডিটেলস ভিডিও দিয়েছি, প্রায় 17-18 মিনিটের ভিডিও। অনেকেই নিচে নেগেটিভ কমেন্ট করতে আছে যে আমি 1.5 বছর আগে এই জায়গাতে এসডব্লিউপি করেছি, আমার কী হয়ে গেছে? টাকা ডুবে গেছে। নিশ্চয়ই আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এসডব্লিউপি করার জন্য যে বেসিক কতগুলো প্রিন্সিপাল মাথায় রাখতে হয় বা নিয়ম মেনে চলতে, সেটাই করেনি। কি স্যার? প্রথম আমি লিখে দিচ্ছি, ধরুন এসডব্লিউপির জন্য ইম্পর্টেন্ট রুলস অবশ্যই সেটা মানতে চলতে হবে। ঠিক আছে? নট ইনভেস্ট ইন ফুললি ইকুইটি এমএফ, অর্থাৎ সম্পূর্ণ ইকুইটি মিউচুয়াল ফান্ড, অর্থাৎ ইকুইটি বলতে যেগুলো ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে, সেটা করা যাবে না। সব থেকে দুটো প্রকার ফান্ড নেওয়া যেতে পারে। এক নম্বর হচ্ছে কি ডেট ফান্ডে নেওয়া যেতে পারে, অথবা হাইব্রিড ফান্ডে নেওয়া যেতে পারে। হাইব্রিড ফান্ড বোঝাতে পারলাম? এবার এই ডেট ফান্ড, হাইব্রিড ফান্ড কি আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি হয়তো অনেকের। ধরুন ডেট ফান্ড মানে যেগুলো যে বললাম কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, ওইগুলোতে টাকা লাগায়। সেগুলো কী হয়? রিটার্ন কী হয়? একদম এরকম পুরো এবার ফিক্সড এইরকম করে সোজা উপর তুলতে থাকে। বাট
হাইব্রিড ফান্ড কি? হাইব্রিড ফান্ড এতে পুরোটাই ডেপ্ট থাকে। হাইব্রিড ফান্ড মানে কি? ইকুইটিও থাকে, ডেপ্টও থাকে। ইকুইটি থাকে, ডেপ্ট থাকে। ইকুইটি ডেপ্ট দু প্রকার থাকে, যার জন্য ওখানে কি হয়, একটু এরকম বাড়া কমা থাকে, কিন্তু এখানে কি হয়, রিটার্নটা বেশি হয় এবং এই বাড়া কমাটা থাকে। মানে এসএলপিটা তখনই করা উচিত, সবসময় মনে রাখবেন, সবসময় এই হাইব্রিড ফান্ড বা ডেপ্ট ফান্ডে করা উচিত। যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে করেন তাহলে তার ক্ষতি কী হয়? ক্ষতি কিছু না। ধরুন আপনি এখানে ইনভেস্ট করলেন, ধরুন ইকুইটি এরকম করে চলছে, আপনি কী করলেন, এইখানটাতে ইনভেস্ট করে দিলেন, দেখলেন বিভিন্ন কারণে 20% ডাউন হয়ে গেল। অর্থাৎ আপনি এখানে 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, 20% কম করে ধরুন 8 লক্ষ টাকা হয়ে গেল, বুঝতে পারলাম। কিন্তু এইগুলোতে এত ডাউন হয় না, ফলে আপনার টাকাটা লসের হাত থেকে বাঁচতে থাকে। তার প্রপার সলিউশন, প্রপার স্ট্র্যাটেজি কি? এগুলো কিন্তু ইন ডিটেলস কীভাবে এসডব্লিউপি করবো, কোন ফান্ড নেব, কীভাবে অ্যামাউন্ট বাড়াবো, কীভাবে কত যে টাকাটা, সেই টাকাটা কত পার্সেন্ট আপনি তুলবেন, কী করে 6% ক্যালকুলেট করবেন, সব স্টেপ বাই স্টেপ আমার ক্লাসে আমি শেখাই, অনলাইনে ক্লাস। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন যারা ক্লাস করতে ইচ্ছুক। এছাড়াও আমার তো অনেক ফ্রি ভিডিও দেওয়া আছে, আপনারা ডিটেলস দেখতে পারেন ওখান থেকে। তাহলে এই ছিল টোটাল আজকের ভিডিও, টোটাল 7। আপনি এই টোটাল 11টার মধ্যে আপনি রেগুলার ইনকামের জন্য কোনটাতে ইনভেস্ট করেন, কমেন্টে জানাবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।